আচ্ছা, ভোটটা কবে হচ্ছে, তারিখ ক দফায় হচ্ছে জানেন আপনি? এবার না সব ওলট পালট হয়ে গেছে, সব। প্রত্যেকবার কি হয়, ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন, তারপর তারস্বরে তার বিরোধিতা করে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। আমরা গত কয়েকটা ভোটের ট্রেন্ড যা দেখেছি, এবার ঠিক উল্টো। ভোট কবে হবে কমিশন কিছু বললই না, ফুল বেঞ্চ এলো, দীর্ঘ প্রেস কনফারেন্স করলো, ম্যারাথন বৈঠক করলো, তারপর চলে গেল। জানতেই পারলাম না, হিন্টই পেলাম না কবে ঘোষণা। তবে প্রধানমন্ত্রীও আসছেন। তারপর কি, প্রধানমন্ত্রী আসছেন 14 তারিখ, ব্রিগেডের সভা। তারপর আচ্ছা হবে ক দফায়, এই সিদ্ধান্ত কে নেয়? কমিশন নেয় প্রতিবার। এবার দেখুন, কমিশনকে জিজ্ঞাসা করায় কেমন বলটা রাজ্যের কোর্টে ঠেলে দিয়ে ফুল বেঞ্চ চলে গেল। কি হচ্ছে বলুন তো? সব ওলট পালট। ভোটার তালিকায় শেষ পর্যন্ত কতজনের নাম থাকবে আর কত নাম বাদ পড়বে, সংখ্যাটা এখনো নিশ্চিত হয়নি। নির্বাচনের আগে যদি কোনো ভোটারের যোগ্যতা নিয়ে সংখ্যায় কেটে যায়, তাহলে তিনি ভোট দিতে পারবেন, জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে কি, নাকি আরো অনেক কিছু ওলটপালট হবে? স্যারের আবহে শেষ পর্যন্ত ভোটটা হবে কবে? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে গিয়েছে। কমিশন সূত্রে যা খবর, তাতে আগামী সপ্তাহে 16 থেকে 18 মার্চের মধ্যে রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর বাংলায় ভোট মানেই আর একটা বড় প্রশ্ন, কত দফায় ভোট? কত দফায় ভোট হবে? কার্যত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোর্টেই বল ঠেলেছে কমিশন। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. এবার নির্বাচনের আগে সবটাই কেমন ওলট পালট। কমিশন নিজে কিছু স্পষ্ট না করে রাজ্যের পরিস্থিতির কথা মনে করাচ্ছে। 16 বা 18 মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কত দফায় ভোট হতে পারে, এই জবাব মুখ্য নির্বাচন কমিশনার দেননি, কোনো ইঙ্গিতও দেননি। তবে কমিশন সূত্রে যা খবর সামনে আসছে, তাতে একটা হিসেব করা যাচ্ছে। ভোটের দিন ঘোষণা এবং ভোট গ্রহণের মধ্যে অন্তত 23 দিনের ফারাক রাখতে হয়। ভোটের ফল প্রকাশের পর সরকার গঠনের জন্য রাখতে হয় 1 সপ্তাহ সময়। 5ই মের মধ্যে রাজ্যের সরকার গঠন করতেই হবে। এই দিন তারিখের হিসেব মাথায় রাখলে এপ্রিলের মাঝামাঝি রাজ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা। এসবের মধ্যেই কবে ভোট হতে পারে তা নিয়ে নিজের মত জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে, আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। শুভেন্দু অধিকারীও সেই এপ্রিলের মাঝামাঝি সময়ের কথাই বলছেন। যদি সেটাই হয়, তাহলে কত দফায় হবে ভোট? কবে ভোট হতে পারে সেটা বুঝতে একবার গত কয়েকটা নির্বাচনের দিন তারিখ খতিয়ে দেখা যাক। 2016 সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল 4 মার্চ। 7 দফায় ভোট নেওয়া হয়। প্রথম দফায় ভোট ছিল 4 এপ্রিল। 2021 সালের ভোটের দিন ঘোষণা হয়েছিল 26 ফেব্রুয়ারি। 8 দফায় ভোট হয়। প্রথম দফার ভোট হয়েছিল 27 মার্চ। গত 2 বিধানসভা নির্বাচনের দিন তারিখ দেখে কয়েকটি বিষয় পরিষ্কার। প্রথমত, ভোট ঘোষণা আর ভোট শুরুর মধ্যে কার্যত 1 মাসের ফারাক রাখা হয়েছিল। এবার সেটা চললে সেই এপ্রিলের মাঝামাঝি ভোট হবে, এটা একেবারে নিশ্চিত। দ্বিতীয়ত, এসআইআর জটিলতার কারণে সময় কমে আসায় 7 বা 8 দফার সম্ভাবনা নেই। কমিশন সূত্রে খবর, 2 বা 3 দফায় ভোটের সম্ভাবনা রয়েছে। বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা ভোট, গত কয়েক বছরে বাংলায় ভোট মানেই ছিল দফার পর দফা। এবার তাহলে সেই হিসেবে উলটপালট।
দিনক্ষণের হিসেব আর দাবিতে আরও অনেক ওলটপালট হয়ে যাওয়ার মতো ঘটনা তো এবার হচ্ছেই। প্রত্যেকবার নির্বাচনের আগে বিরোধীরা বেশি দফায় ভোট করার দাবি জানায়, আর এইবার একেবারে অন্য ছবি। কমিশনের ফুল বেঞ্চের সামনে গিয়ে এবার কম দফায় ভোটের দাবি জানিয়ে এসেছে বিরোধী দলগুলি। একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়, কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করা হয়। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। তাহলে রাজ্যে কত দফায় ভোট? আগের বছরগুলির মতো হাতে 1 মাস বা তার বেশি সময় ধরে ভোট করার সুযোগ নেই। এদিকে পশ্চিমবঙ্গে গত কয়েকটা ভোটে অশান্তির নজির আছে, ফলে শান্তিপূর্ণ অবাধ ভোট করানো যে কমিশনের কাছে চ্যালেঞ্জ, সেটাও পরিষ্কার। ফলে পর্যাপ্ত নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে গেলে 1 দফায় 294 আসনে ভোটের পরিকাঠামো বড় চ্যালেঞ্জ। কমিশন সূত্রে খবর, সেই সব দিক মাথায় রেখেই এবার ভোট হবে 2 বা 3 দফাতেই। আচ্ছা, শুধুই কি উচ্চগ্রামে বিরোধিতা? আর কোনো পরিকল্পনা নেই, অঙ্ক নেই? আলবাত আছে। তৃণমূল যে অঙ্কটা কষছে সেটা খুব সূক্ষ্ম অঙ্ক, কিন্তু পদ্ম কষছে। চলুন আমার সঙ্গে সেই অঙ্কটা কেমন আপনাদের দেখাই। একদম সুনির্দিষ্ট অঙ্ক নেতা নেত্রীরা কষেন। দেখুন, ভোট এলেই কথার ফুলঝুরি ছোটে, ভাষণবাজি গরমা গরম। এই এক বললো তো পাল্টা আর এক দিতেই হবে। बंगाल के नए साल के बाद बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে। আমি বলছি চ্যালেঞ্জ, 50-এর নিচে না হবে। আচ্ছা, আপনার কি মনে হয় নেতারা এই যে এত দাবি করেন সেগুলো এমনি এমনি? মানে ধরুন, হঠাৎ ঘুম থেকে উঠে সকালবেলায় মনে হলো আজ 250 বলবো, তাতে জনগণের মন পাবো, দারুণ উত্তেজিত হবেন আমার অনুগামীরা, বলে দিলেন 250। বা এই যে শাহ এসে বলছেন এবার বাংলায় বিজেপির সরকার, সেটা এমনি, মানে বলার মধ্যে তো একটা বলিষ্ঠ ভাব আছে, একটা কনফিডেন্স আছে। সেগুলো আসছে কোথা থেকে? অঙ্ক থেকে। চলুন অঙ্কটা দেখি। বিজেপি যে দাবি করছে সেখান থেকে শুরু করি। বিজেপির দাবি অনুযায়ী অঙ্কটা কি হতে পারে? বিজেপির ভরসাটা কি? স্যার, সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে, বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে, তার মানে কেউ বাদ যায়নি। তফাৎ নেই, এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, ড্রাফট ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। স্যারকে ভরসা করে যদি বিজেপি অঙ্ক করে, তাহলে মূল বিষয়টা কি? তৃণমূল যা বলছে তাই, একটা সম্প্রদায়কে টার্গেট করে তবে ভোটার তালিকা বানানো হচ্ছে বেছে বেছে, একদম ধর্মীয় সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে। তৃণমূল তো এটাই বলছে। চলুন তর্কের খাতিরে ধরে নিলাম সেরকমই হচ্ছে। তাহলে বিজেপির নজরে সেই সব আসনগুলো থাকার কথা যেখানে সংখ্যালঘু ভোট বেশি এবং কম, সেটাই তো এখানে দেখাবো। চলুন দেখি সংখ্যালঘু ভোটের অঙ্কটা আগে কষে নিই। জনসংখ্যার 40% বা তার বেশি সংখ্যালঘু এমন আসন আমাদের রাজ্যে, বিধানসভা আসন 294 এর মধ্যে 74টা। 74টার জনসংখ্যার 40% বা তার বেশি সংখ্যালঘু রয়েছে। এরপর 2021-এর ফল যদি একবার চোখ বুলিয়ে নেন, এই 74টার মধ্যে 2021-এ তৃণমূল পেয়েছিল 71টা, বিজেপি পেয়েছিল 2টো, আর জোট পেয়েছিল 1টা, বাম কংগ্রেসের জোট। 2021-এর সঙ্গে আইএসএফও ছিল, মানে ওই আইএসএফের আসনটাই, ভাঙড় আসনটাই এক। তৃণমূল 74-এর মধ্যে 71। বিজেপি কোন 2টো পেয়েছিল সেটাও দেখাবো আপনাদের। বিজেপি পেয়েছিল একটা বহরমপুর, একটা মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ 2টো আসনেই সংখ্যালঘু ভোটার ওই আসনের জনসংখ্যার 53%, মোর দ্যান 50%।
এই দুটোতেই বিজেপি জিতেছিল, দুটোই মুর্শিদাবাদে। এবার আপনি বলতেই পারেন হ্যাঁ জোট ছিল, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের একটা দারুণ প্রভাব রয়েছে, তাই ভোট কাটাকাটির খেলায় বিজেপি ফায়দা তুলে নিয়েছে। এবার তাহলে আপনাকে 2024-এর দিকে একবার তাকাতেই হচ্ছে। 2024-এ এই যে 74টা আসন, লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা ওয়ার্ডই 74টা আমরা হিসেব করেছি, ওই 74টাই। সেই 74-এর মধ্যে 2024-এ তৃণমূল এগিয়েছিল 54টায়, বিজেপি এগিয়েছিল 8টায়, কংগ্রেস 11টায়, সিপিএম একটা আসনে এগিয়েছিল। এটা 2024-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বিধানসভা ওয়ারি রেজাল্ট, ওই 74টা আসনে যেখানে 40%-এর বেশি সংখ্যালঘু ভোটার। এবার বিজেপি এই 24-এর হিসেব অনুযায়ী কোথায় কোথায় এগিয়েছিল, কোন 8টা আসনে, সেই 8টার হিসেব এখানে দেখছেন। করণদিঘি, হেমতাবাদ, মানিকচক, বৈষ্ণবনগর, তেহট্ট, বড়োয়া, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মানে মালদা মুর্শিদাবাদই কনসেন্ট্রেটেড বিজেপির ওই 8টা এগিয়ে থাকা আসন। তার একবার সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজটা খেয়াল করুন। করণদিঘি, হেমতাবাদে 50%, মানিকচক, বৈষ্ণবনগরে 40%-এর বেশি, 43 এবং 47, 40% তেহট্টয়, বড়োয়া 41%, মুর্শিদাবাদে 53%, জঙ্গিপুরে 53%। সংখ্যালঘু ভোট ব্যাংক এখানে প্রায় সমান সমান, মানে যদি খুব শার্প ডিভিশনের কথা আমরা বলি, হিন্দু এবং মুসলিম ভোট ব্যাংকের শতাংশের বিচার করলে প্রায় সমান সমান 19-20 যে 8টা আসনে বিজেপি এগিয়েছিল। তাহলে কি বুঝলেন? যেখানে দুটো সম্প্রদায় যার মধ্যে বিভাজন হলে ভোটের অঙ্ক এদিক ওদিক হয়ে যায়, তা যদি প্রায় সমান সমান আনুপাতিক হারে থাকে, এক পক্ষের ভোটকে এককাট্টা করা সম্ভব, করা যায়। আরও একটা হিসেব দেখাই তাহলে। রাজ্যে 25% বা তার আশপাশে মুসলিম জনসংখ্যা রয়েছে বা সংখ্যালঘু জনসংখ্যা রয়েছে এমন আসনের সংখ্যা 146টা। এবার 2021-এ এই 146টার মধ্যে বিজেপি জিতেছিল 15টা আসন 2021-এ। এবং একটা ট্রিক আছে এখানে, তৃণমূল জিতেছিল কিন্তু জয়ের ব্যবধান 10,000 ভোটের কম, এরকম আসনের সংখ্যা 10। যদি তর্কের খাতিরে আমরা ধরে নিই এই 10টা আসনও বিজেপি জিতে যেতে পারত, তাহলে 15 + 10 মানে 25টা আসন হতো। 146-এর মধ্যে 25টা আসন 2021-এ বিজেপি পেতে পারত, যেখানে হিন্দু মেজরিটি এরকম আসনে। তাহলে এই এককাট্টা করার গল্পটা, মানে একটা সম্প্রদায়ের ভোট দাঁড়াচ্ছে কি? আরও হিসেব কষি, রাজ্যে এরকম আসন কটা যেখানে 90% বা তার বেশি হিন্দু ভোটার রয়েছেন? 49টা। এই আসনগুলোর মধ্যে 2021-এ বিজেপি কটা পেয়েছিল? 22টা। তৃণমূল পেয়েছিল 27টা। এখানেও আমরা হিসেব করেছি তৃণমূল জিতেছে এমন 6টা আসন যেখানে 10,000-এর কম ব্যবধান। যদি তর্কের খাতিরে ধরে নিই বিজেপি এই আসনগুলো জিতে যেতেও পারত, তাহলে বিজেপি 22 + 6 মানে 28টা আসন পেতে পারত এই 49টার মধ্যে 2021-এ। আর তৃণমূল পেয়েছিল 27টা, মানে এখানে বিজেপির ফাইট দেওয়ার জায়গা রয়েছে, একদম নির্দিষ্ট করে রয়েছে এই 49টা আসন। তার মধ্যে এই 6টা আসন যা বিজেপির পাখির চোখ, যেখানে 90% হিন্দু ভোটার এবং আগের বার হারার মার্জিন 10,000-এরও কম। এই 6টা আসন বিজেপির পাখির চোখ হতেই পারে। এবার এই যে আসনগুলো দেখালাম এতক্ষণ এত ক্যাটেগরি করে, আপনার কি মনে হয় স্যার এই আসনগুলোয় রেজাল্ট ওলট পালট করে দিতে পারে? এটা বোঝার জন্যই এক্সপার্টের শরণাপন্ন হয়েছিলাম, একবার শুনুন তার ব্যাখ্যাটা। প্রশ্ন হলো, একটি নির্বাচনে এটি একটি চলরাশি, কিন্তু এটি সমস্ত চলরাশি নয়। অর্থাৎ ভাতা একটি চলরাশি, দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন একটি চলরাশি, মন্দির মসজিদ নিয়ে ধর্মের আলোচনা, তার ফলে মানুষ সেটা কতটা পছন্দ করছেন কতটা অপছন্দ করছেন সেটা বলতে হবে। সুতরাং এবং সময়ের সঙ্গে নির্বাচনের যে গতি প্রকৃতি সেটা পরিবর্তিত হয়। তাহলে বুঝলেন তো, অঙ্ক কিন্তু 2 + 2 4 নয়। স্যারের ক্লাসে অঙ্ক জোরদার কষা হচ্ছে, বিশেষ করে শেষ 60 লাখের অঙ্ক। অঙ্ক খুব কঠিন। এই অঙ্ক মেলানো মুখের কথা নয়, সময়ও লাগছে অনেক। ফলে একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে, যত অঙ্কই আগে কষে রাখা হোক, হোমওয়ার্ক যত ভালোই হোক, বুথের ভিতর ইভিএম আর ভোটার
তার মাঝখানে কিন্তু আর কেউ নেই, না তৃণমূল, না বিজেপি, না কোনো স্যার। ফলে ওখানে কি হচ্ছে শেষ পর্যন্ত আগে থেকে আন্দাজ করে অঙ্ক মিলিয়ে নেওয়া খুব কঠিন। বাংলায় বৈচিত্র্যের কোনো অভাব নেই। আপনি বাংলা রাজনীতির দিকে তাকালেই সমস্ত রসদ পেয়ে যাবেন। আমি প্রায় বলি যে কোনো সিরিয়াল সিনেমাকে বলে বলে গোল দিতে পারে এই বাংলার রাজনীতি। তা আজ বুধবার বাংলার রাজনীতির পটচিত্রে কি কি রং ভেসে উঠল দেখি। যা যা যা, তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন যা যা যা, তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। দোলের দিন নন্দীগ্রাম থেকে বেশ কয়েকটি বাসে কয়েকজন মহিলাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য নিয়ে গিয়েছিল তৃণমূল। শাসক দলের অভিযোগ, সেই মহিলাদের উদ্দেশ্যেই কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা প্রলয়। এই বিজেপির নেতার এই ধরনের কুৎসিত মন্তব্য আবারও প্রমাণ করলো যে বিজেপি আসলে ঠিক কতটা নারী বিদ্বেষী দল। যে কুৎসিত মন্তব্য তারা করলেন তাতে শালীনতার সীমা লঙ্ঘন করা শুধু তাই নয়, নন্দীগ্রামের মায়েদের আত্মমর্যাদাকে যেভাবে আঘাত করলেন, এটা প্রমাণ করে যে আসলে তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছেন সে রাজ্যে মেয়েদের সাথে কি অসভ্যতাম করেন। যদিও প্রলয় পালের দাবি, তিনি কাউকে উদ্দেশ্য করে বা অপমান করতেই মন্তব্য করেননি। রাজ্যের অনেক যুবক বাইরে থাকেন কাজের সূত্রে, তাদের সতর্ক করতেই নাকি তার এই মন্তব্য। আমি তো কোনো অপমানসূলক মহিলা, মাতৃশক্তি, নারী শক্তি, কোনো অপমানসূলক কথাবার্তা কাউকে বলিও নি। আপনি আমার নিজের ভিডিওটাও দেখবেন। আমি সাবধান করেছি যে বাড়ির পুরুষের অবর্তমানে মহিলাদের নিয়ে দীঘা চলে যাচ্ছে বাস ভর্তি করে। কোন দলেরও নাম বলিনি, এই যে ওই দলটায় পার্থের অভাব নেই, সাবধান। বিজেপি যদি নারী বিদ্বেষী হয় তাহলে মমতা ব্যানার্জি আপনি কি? নন্দীগ্রামের একজন সিনিয়র লিডার বলা হয়েছে প্রলয় পালকে, যার সঙ্গে সুব্রতবাবুর ছবিও প্রকাশন হচ্ছে। মানে কেউ বিজেপিতে আসা মানেই যে সে নারী বিদ্বেষী হবে না এমন তো কোনো বিষয় নেই। বিজেপিতে সবার ঠেকা নিয়ে রাখেনি। তবে বিজেপি প্রলয় পালের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করলেও অস্বস্তি এড়াতে পারেনি। ভোটের মুখে নন্দীগ্রামের বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য গেরুয়া শিবিরের জন্য ড্যামেজ করলো কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। দিন দুয়েক আগে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় এক বিজেপি নেতাকে গুলি করে প্রাণে মারার হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনার রেশ কাটার আগেই এবার পাশের জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় আরেক বিজেপি নেতার উপর চলল গুলি। আক্রান্ত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। বুধবার সকাল 7:30 নাগাদ সাগরের শ্রীধাম এলাকায় তার উপর গুলি চালায় এক দুষ্কৃতী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কপিলমুনির মন্দিরে পুজো দিতে যান ত্রিলোকেশ ঢালি। পুজো দিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। শ্রীধাম এলাকার কাছে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি চালানোর পর বাইক নিয়ে চম্পট দেয়। এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে কালো পোশাকে থাকা দুষ্কৃতীর ছবি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে।
সাগরে এদিন দফায় দফায় রাস্তা অবরোধ করে বিজেপি। বিরোধী শিবিরের অভিযোগ, গুলি চালানোর পিছনে রয়েছে তৃণমূলের দুষ্কৃতী। গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির কোন্দলের দিকেই ইঙ্গিত করছে শাসক দল। বিজেপি অনেক কথা বলবে, কেন বৃষ্টি হলো সেটাও তৃণমূল কংগ্রেসের দোষ, কেন বৃষ্টি হয়নি তার জন্য তৃণমূল কংগ্রেসের দোষ। যা কিছু হোক না কেন বিজেপিকে একটা অভ্যেসে পরিণত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করা। এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, নব্য এবং পুরানো দুয়ের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আজকের এই ঘটনা ঘটেছে। গুলি চালানোর খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকায় টহলদারিও করে, তারপরেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। এই ব্রিগেডটা পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড, আর এই মানুষের ব্রিগেড অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। ঐতিহাসিক ব্রিগেড হবে। ব্রিগেডের 10 ভাগের 1 ভাগও ভরবে না। ভোটবঙ্গের সপ্তমে এসআইআর চর্চা। অ্যাডজুডিকেশনের তালিকা থেকে এখনো কাটাছেঁড়া করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। তার মাঝেই রাজ্যে এসে ভোট প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে গেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের আধিকারিকরা বাংলা ছাড়তেই জানা যাচ্ছে আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। এই প্রেক্ষাপটে এসআইআর সংঘাতের সঙ্গেই চড়ছে রাজনীতির পারদ। 26-এর ভোটের আগে বিজেপির দিল্লির হেভিওয়েট নেতা নেত্রীদের রাজ্যে আসা শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রের হেভিওয়েট নেতারা ইতিমধ্যেই রাজ্যে সভা করেছেন। আর এবার বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি কর্মসূচিতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখে বাংলায় শনিবার ব্রিগেডের সভা করবেন তিনি। নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা 9টি বিভাগ বা জোন থেকে গত 5 থেকে 10 তারিখ পর্যন্ত সেই কর্মসূচি এক প্রকার শেষ হয়েছে, যার পরিসমাপ্তি অনুষ্ঠান বলা যেতে পারে এই ব্রিগেডে। সমস্ত যে যাত্রা তার শেষ হবে এই কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। সেই উপলক্ষে এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিগেড জুড়ে সাজো সাজো রব, যুদ্ধকালীন তৎপরতা। তার কারণ এসপিজির নজরদারিতে এই মুহূর্তে সম্পূর্ণভাবে রয়েছে ব্রিগেড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গবাসীর জন্যে বলেছেন, যে স্লোগানটা দিয়েছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আর বাংলার মানুষ সেই পথ পরিবর্তন করার জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। এই ব্রিগেডের দিনই আপনারা দেখতে পাবেন। ব্রিগেডের 10 ভাগের 1 ভাগও ভরবে না, ভিউ কাটার দিয়ে এবং ব্যারিকেড দিয়ে ব্রিগেডের 3 ভাগের 1 ভাগের মধ্যে মূল বসার জায়গাটা করা হয়েছে। সেটুকু তো ভরবে না বুঝতে পেরে অন্তত পক্ষে 300 থেকে 400 টেন্ট বসিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এসপিজির হস্তক্ষেপে নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতির শুরুতেই থমকে ছিল, তবে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোদীর সভার মঞ্চ তৈরির কাজ। মাটির গভীরতা পরীক্ষা করে বসানো হচ্ছে লোহার স্তম্ভ ও পাটাতন। মূল মঞ্চের পেছনেই সরকারি কর্মসূচির মঞ্চ। নজরদারিতে রয়েছে ডগ স্কোয়াডও। কোনো নিরাপত্তা বা প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা নেই। এই মঞ্চ বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে বিভিন্ন সময় তার পরিবর্তন কিছু হয়, সেই পরিবর্তন যেসব ঠিকাদাররা করছেন তারা করছেন। এর সমস্যার কি আছে? ব্রিগেডের মঞ্চ ব্রিগেডের মঞ্চ, কোনো সমস্যা নেই। এসআইআর বিরোধিতায় তৃণমূলের সুর সপ্তমে। ধর্মতলায় 5 দিন ধর্ণা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কলকাতা সফরের দিন মঙ্গলবার ধর্মতলায় ধর্ণা মঞ্চে ভ্যানিশ এঁকেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে শনিবার ব্রিগেডে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, এখন তারই অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকরা। নিয়োগ দুর্নীতির জাল এতটাই বড় যে তা গোটাতে গিয়েও আর গোটাচ্ছে না। বারবারই শিরোনামে উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলা।
এবার একাদশ দ্বাদশেও নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষকে হাজিরার নির্দেশ ইডির। সঙ্গে প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈনকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় যে 100 জন টাকা দিয়েও চাকরি পায়নি তাদের দেওয়া নথি থেকে তদন্তে বেশ কিছু নতুন ক্লু পাওয়া গিয়েছে। সেই জিনিসগুলি যাচাইয়ের জন্য কুন্তল এবং মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদ করাটা জরুরি বলেই মনে করছে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডি সূত্রের খবর যে মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশের যে মামলা চলছে সেই মামলাতেই রাজ্যের প্রাক্তন যিনি শিক্ষা সচিব ছিলেন অর্থাৎ মনীষ জৈন তাকে তলব করা হয়েছে। একই সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি কুন্তল ঘোষ যিনি সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের যুব নেতা তাকেও তলব করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ ইডি ও সিবিআই এর যে শতাধিক যারা চাকরি প্রার্থী বা যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এই সময়ের মধ্যেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে যেই সমস্ত নতুন তথ্য বা নতুন নথিপত্র সামনে এসছে সেগুলিকে সামনে রেখেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হবে কুন্তল ঘোষ, মনীষ জৈন থেকে শুরু করে অন্যান্য যাদেরকে এই মুহূর্তে এই মামলাতে তলব করা হয়েছে এমনটি আমরা ইডি সূত্রে জানতে পারছি। কুন্তল মনীষদের যেদিন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা সেই দিনই পার্থ অর্পিতার হাজিরা দেওয়ার কথা সিজিও কমপ্লেক্সে। 17 থেকে 19 মার্চ ইডি নিয়োগ দুর্নীতি মামলায় কোন চমক দেয় সেটাই এখন দেখার। মনোরঞ্জন মণ্ডল বারাবণী থানার প্রাক্তন ওসি। কয়লা কাণ্ডে জড়িয়েছে তার নাম। মাসখানেক আগেই মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই ঘটনার রেশ মেলায়নি এখনো। বুধবার ফের দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় মনোরঞ্জনের বাড়িতে হানা দিল ইডি। নতুন কয়লা পাচার মামলায় বারাবণী থানার প্রাক্তন ওসি বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে এর আগে তিনবার নোটিশ পাঠানো হয়েছিল হাজিরা দেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু প্রত্যেকবারই মনোরঞ্জন মণ্ডল তিনি গরহাজির ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কোনো উত্তর পর্যন্ত বা রিপ্লাই পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করেনি। কয়লাকাণ্ডে মনোরঞ্জন মণ্ডল অন্যতম মূল অভিযুক্ত বলেই মনে করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারাবণী থানার ওসি থাকাকালীন কয়লাকাণ্ডে নাম জড়িয়েছিল মনোরঞ্জনের। কয়লা পাচারে পুলিশ ম্যানেজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি কয়লা পাচারের অর্থ মনোরঞ্জন মণ্ডলের স্ত্রীর কনস্ট্রাকশন সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলেও ইডি সূত্রে দাবি। গত 23 ফেব্রুয়ারি সেখানে এই রেড করা হয়েছিল, মনোরঞ্জন মণ্ডলে ইডি রেড করেছিল এবং আজ আবার অর্থাৎ 11ই মার্চ সেখানে কিন্তু ইডি রেড করতে এসেছে। বেশ কয়েকবার ইডি তাকে ডেকে পাঠিয়েছিল ইডি দপ্তরে, কলকাতা সদর দপ্তরে, কিন্তু সেখানে সে দেখা করেনি। কারণ দেখিয়েছিল যে সে অসুস্থ আছে, সে ডাক্তারি সার্টিফিকেট দিয়েছিল। কয়লাকাণ্ডে তদন্তে একাধিকবার মনোরঞ্জন মণ্ডলের স্ত্রীকেও ডেকে পাঠিয়েছে ইডি, কিন্তু মনোরঞ্জন মণ্ডল এবং তার স্ত্রী কেউই হাজিরা দেননি। এদিন দুর্গাপুরের বাড়িতে গিয়েও ইডি আধিকারিকরা মনোরঞ্জন এবং তার স্ত্রীর খোঁজ পাননি। সেখানেও তাকে পাওয়া যায়নি এবং তিনি কোথায় কোথায় থাকতে পারেন সেই সম্ভাব্য বেশ কয়েকটি জায়গায়ও তদন্তকারী আধিকারিকরা যান, কিন্তু সেখানেও দেখা পাওয়া যায়নি। মনোরঞ্জনের খোঁজ না পেয়ে তার বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে এসেছে ইডি। 13ই মার্চ ফের কলকাতার ইডি দপ্তরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যাবেন কি মনোরঞ্জন? এই মুহূর্তে তা জানা না গেলেও ইডি সূত্রে খবর, বিষয়টি নিয়ে এবার তারা রাজ্য পুলিশের শীর্ষ স্তরের দ্বারস্থ হবে। তৃণমূলের অভিযোগ, ভোট এলেই সক্রিয় হয় ইডি। বিজেপি অবশ্য ইডির ভূমিকায় সন্তুষ্ট নয়। ও ইডি সিবিআই নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। ইডি কি করছে, সিবিআই কি করছে, তাদের কাজের গতি নিয়ে আমাদেরই মনে প্রশ্নচিহ্ন আছে। এ নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ দীর্ঘদিন ধরে এসব নিয়ে আলোচনা করে আমরা ক্লান্ত। এরপর মনোরঞ্জন হাজিরা না দিলে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেবে ইডি। তাকে হাতে পেলে কালো সোনা পাচারের রহস্য ফাঁস হবে, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। স্যারের স্ট্যাটাস কি? ঝুলে থাকা 60 লক্ষ পশ্চিমবঙ্গবাসীর ভাগ্যে কি? এদের মধ্যে কজন বাদের তালিকায়, কজন থেকে যাবেন ভোটার তালিকায়? ভোট দিতে পারবেন সবাই? ফয়সলা হয়ে যাবে?
জ্ঞানেশ কুমার ফুল বেঞ্চ সহ যখন এসেছিলেন তখন এটাই বললেন, প্রশ্নের উত্তরে সুপ্রিম নির্দেশ মতো তালিকা প্রকাশ করা হবে। কিন্তু পসিবল কিনা, সময়ের মধ্যে সবটা করা যাচ্ছে কিনা, সেটা একটা বিরাট বড় প্রশ্ন। তারপর তো মামলা মোকদ্দমায় ওস্তাদ পশ্চিমবঙ্গের মানুষ। একটা দুটো মামলা ব্যাস ওই নিয়োগের মতো ঝুলে, ভোটও আবার ঝুলে যাবে না তো। এই ভোট ঝুলে যাওয়া প্রসঙ্গেই নতুন রাজ্যপালের কথা মাথায় এলো। তার হঠাৎ রাজ্যের রাজ্যপাল হয়ে, মানে বাংলার রাজ্যপাল হয়ে রাজ্যে আসার খবর শুনে অনেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছিলেন। ওই যে বাবা, এমন কঠিন রাজ্যপাল তামিলনাড়ু সরকারকে কি নাকানি চোবানি খাইয়েছেন, তিনি বাংলায় অন্য কোনো অঙ্ক আছে নাকি? হ্যাঁ, রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা হঠাৎ মাথাচাড়া দিয়েছিল এই RN রবির নাম শুনে। তিনি সশরীরে বাংলায়। তিনি কুর্সিতে থাকার সময় রাজ্য রাজভবন সংঘাত ছিল রুটিন বিষয়। রাজ্যপাল পদ থেকে ইস্তফার পর হাওয়া বদলেছে। আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দলের দূরত্ব যেন কমছে। বিদায় বেলায় তারই সেই সুর শোনা গেল বোসের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করলেন রাজ্যের সদ্য প্রাক্তন রাজ্যপাল। গত বৃহস্পতিবার দিল্লি গিয়ে আচমকা ইস্তফা। রবিবার কলকাতায় ফিরলেও আর রাজভবনে পা ফেলেননি বোস। তার জন্য আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকার বন্দোবস্ত করেছিল রাজ্য সরকার। রবিবার রাতেই তার সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ঘোষ বোসের হঠাৎ সাক্ষাৎ জল্পনা বাড়ায়। মঙ্গলবার ধর্মতলার ধর্না শেষে বোসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। দাবি করেন অবিচার হয়েছে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করলেন বোস। ममता जी मेरा एस्टीम्ड कॉन्स्टिट्यूशनल कलीग है, ऐसा ही रहेगा और पर्सनल फ्रेंड भी है, वो फ्रेंडशिप कंटिन्यू करेगा। इसका कुछ नाम देना चाहेंगे? भाई बहन का फ्रेंडशिप, भाई बहन ऐसा रिलेशन है। ভোটের ফলাফল কি হতে পারে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল প্রাক্তন রাজ্যপালের গলায়। इलेक्शन में कौन जीतेगा कौन हारेगा उसका आंसर लोगों के मत में है। इलेक्शन डेट के बाद हम देखेंगे कौन जीतेगा कौन हारेगा। নির্বাচনের পরের যে সামনের ভাইফোঁটা, তাতে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বাসভবনে গিয়ে ভাইফোঁটা দেবেন। অবাককা কতটা শিখেছেন দেখবেন, কেননা অনন্ত সময় তিনি তখন পাবেন। কেননা সেই সময় তো তৃণমূল কংগ্রেসের সরকার সামলানোর ঝক্কি তাকে পোয়াতে হবে না, বিজেপির সরকার চলবে। কলকাতা ছাড়ার আগে রাজ্যের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় প্রাক্তন রাজ্যপালকে। বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েন বোস। কথা বলতে গিয়ে গলা ধরে আসে। তবে বাংলা ছাড়ার আগে জানিয়ে যান আবার আসিবেন ফিরে। কি ভূমিকায় তিনি ফেরেন সেটাই দেখার। গত দুদিন ধরে জ্ঞানেশ কুমারকে ঘিরে সরগরম ছিল বাংলার রাজনীতি। আগামী দুদিন তাকে কেন্দ্র করে ঢেউ উঠতে চলেছে রাজধানীর রাজনীতিতে। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তার পদ থেকে সরাতে চান বিরোধীরা। সেই লক্ষ্যে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে খসড়া। ইমপিচমেন্ট প্রস্তাবে প্রয়োজনের চেয়ে বেশি সই সংগ্রহ করে ফেলেছে জোড়াফুল শিবির। সংসদের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আসতে চলেছে সংসদে। বিরোধী শিবির, বিশেষত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সামগ্রিক বিরোধী শিবির, তারা আগামী 2-1 দিনের মধ্যেই সংসদের 2 কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় এই ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে। নিয়ম অনুযায়ী সাংবিধানিক পদাধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সংসদে যে কোনো কক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়। লোকসভায় কমপক্ষে 100 জন এবং রাজ্যসভায় কমপক্ষে 50 জন সাংসদকে এই প্রস্তাবে সই করতে হয়। জানা গিয়েছে ইমপিচমেন্ট প্রস্তাবে লোকসভার 120 জন সদস্য সই করেছেন। প্রস্তাবে সই করেছে 60 জন রাজ্যসভার সাংসদও। বৃহস্পতি ও শুক্রবার দুদিন সংসদে 2 কক্ষে নোটিশ জমা দেওয়া হতে পারে।
বিরোধী শিবিরের বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের পদ্ধতিতেই পরিবর্তন করেছে নরেন্দ্র মোদী সরকার, আর মূল প্রশ্ন সেটাকে নিয়েই। আর তারপর মুখ্য নির্বাচন কমিশনার তিনি মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন, এবং শুধু তাই নয়, পক্ষপাতিত্ব করছেন, বিজেপির হয়ে কাজ করছেন। এমনই একগুচ্ছ ইস্যুর মধ্যে আরও একটি বিষয় রয়েছে। রাজনৈতিক নেতারা, বিশেষত সাংসদরা, জনপ্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে গেলে মুখ্য নির্বাচন কমিশনার দুর্ব্যবহার করেছেন। একাধিক ইস্যুতে আসতে চলেছে ইমপিচমেন্ট প্রস্তাব। সংসদে বিরোধীদের সংখ্যার জোর নেই, তাই জ্ঞানেশ কুমারকে সরানোর প্রক্রিয়ায় তাদের হার নিশ্চিত। তবু 5 রাজ্যের ভোটের আগে কমিশনের ওপর চাপ বাড়াতে ইমপিচমেন্ট প্রস্তাবের পথেই হাঁটতে চলেছে বিরোধী শিবির। যুদ্ধের কতদিন হলো গুনেছেন? যুদ্ধ কি একটু স্তিমিত হলো? আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে কিছুটা হলেও, অপরিশোধিত তেলের দাম। তার মানে যুদ্ধ কমছে, স্লথ হচ্ছে তার গতি? না, এখনো বলার সময় আসেনি। যুদ্ধ আড়ে বহরে বাড়ছেই, কারণ ট্রাম্প তার যতক্ষণ না ইগো পুরো স্যাটিসফাইড হবে ততক্ষণ যুদ্ধ খেলা চলবে। মারের বদলে পাল্টা মার, দিন এগোচ্ছে, কিন্তু আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টে যত দিন এগোচ্ছে আরও ভয়াবহ হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। তেহরানের হামলায় ইতিমধ্যেই যুদ্ধে জড়িয়েছে উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশ। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ ঢেকেছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের কালো ধোঁয়ায়। মঙ্গলবারই ইরানকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী হামলার হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। মঙ্গলবার রাতভর ও বুধবার সারা দিন ইরান জুড়ে ভয়ঙ্কর হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমেরিকার দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইরানের 5000 টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের অন্তত 50টি জাহাজ ধ্বংস করা হয়েছে বলেও দাবি পেন্টাগনের। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ও তেল আভিভ তাদের দেশের 10,000 ঘন জনবসতি এলাকা টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ও মার্কিন হামলায় 1300-র বেশি ইরানির মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের। পেন্টাগন ও তেল আভিভের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইসরায়েল জুড়ে ঘাতক খোররাম শাহর মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আভিভ ছাড়াও হাইফা ও পশ্চিম জেরুজালেমে 3 ঘন্টা ধরে প্রত্যাঘাত চালিয়েছে ইরানি সেনা। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের সেনা ঘাঁটিকে টার্গেট করেও একাধিক হামলা চালিয়েছে তেহরান। দুবাই বিমানবন্দর টার্গেট করেও ফের হামলা চালিয়েছে তেহরান। হামলায় এক ভারতীয় সহ 4 জন আহত হয়েছেন। ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে প্রথম থেকেই হরমুজ প্রণালী ঘিরে সংঘাত চলছে। পেন্টাগন ও তেল আভিভ হামলা চালাতেই হরমুজ প্রণালী বন্ধ করেছে তেহরান, যা নিয়ে ইরানকে চরম হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের হুমকিতে ডরছে না তেহরান। উল্টে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা ও ইসরায়েলি জাহাজ চলাচল করতে না দেওয়ার অবস্থানে অনড় ইরান। এরই মধ্যে হরমুজে ইরান সমুদ্র মাইন পুঁতেছে কিনা সেই জল্পনা ছড়িয়েছে। মার্কিন সমাজ মাধ্যম CNN তেমনই দাবি করেছে। সমস্ত
সমুদ্র মাইনের খবর সামনে আসতে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, ইরানের সেনা হরমুজে মাইন বসিয়েছে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু এই ধরনের খবর আমাদের কাছে এসেছে। ওরা যদি মাইন সরিয়ে না নেয় তাহলে এমন সামরিক অভিযান হবে যা অতীতে কেউ কখনো দেখেনি। आज भी हमारा प्रयास है कि युद्ध के हालत में फंसे भारतीयों को सुरक्षा मिले, हर संभव सुविधा मिले। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশের যুদ্ধের কালো মেঘ চিন্তার গভীর ছাপ ফেলেছে গোটা বিশ্বের কপালে। যুদ্ধ অলরেডি আমাদের সবার ঘরে ঢুকে পড়েছে, হেঁসেলে ঢুকে পড়েছে, আমাদের পকেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে ঘাপটি মেরে যখন তখন পকেটে পকেটে দাবানল ধরিয়ে দেওয়ার জন্য। যুদ্ধ আর কিভাবে আম বাঙালির জীবনকে প্রভাবিত করছে একবার দেখুন চোখ খুলে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের চেয়ে কলকাতায় জ্বালানি সংকট, অমিল এলপিজি, গ্যাসের দাম বাড়ায় একাধিক রুটে বাড়ছে অটোর ভাড়া, পেট্রোল পাম্পে অটোর লম্বা লাইন। এই মুহূর্তে আমরা কসবার একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, যেখানে অটোর এলপিজির গ্যাস স্টেশন রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একদিকে নো স্টক বলে সেখানে লেখা রয়েছে, সামনেই সারি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে একদিকে যেরকম গ্যাস পাওয়া যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা হলো 1 লাফে প্রায় 5 টাকা লিটার প্রতি বেড়ে গিয়েছে এই অটোর এলপিজির দাম। সিটি সেন্টার, নিউটাউন সহ একাধিক পেট্রোল পাম্পে একই ছবি। সিএনজির যে গ্যাস, সেই গ্যাসের জন্য একেবারে সকাল থেকে লম্বা লাইন রয়েছে এবং এখানকার যারা গাড়ির চালক তাদের বক্তব্য যে কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্যায় তারা পড়ছেন এবং এখানে ঠিকমতো গ্যাস অ্যাভেলেবেল নয়। সিএনজি ও এলপিজির জন্য অটো সহ গাড়ির লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা এলপিজির লাইনে দাঁড়িয়ে অটো চালকরা। আমাদের এমনি এখন প্যাসেঞ্জার কম, এই মেট্রো চালু হওয়ার পর প্যাসেঞ্জার কমে গেছে, তারপর যা টুকটাক চলছে, তারপর আবার এই গ্যাসের দাম বৃদ্ধি, আবার লাইন, মানে জিনারাম হয়ে যাচ্ছি আমরা, আমাদের এভাবে বাঁচা সম্ভব হয়ে উঠছে না। কতক্ষণ দাঁড়িয়ে তা 1 ঘন্টার উপর হয়ে গেছে। এলপিজি গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্যেই বেড়েছে অটোর ভাড়া। চিংড়িঘাটা থেকে এসডিএফ 15 টাকা থেকে বেড়ে 18 টাকা, চিংড়িঘাটা থেকে স্বাস্থ্য ভবন অটোর ভাড়া বেড়ে হলো 15 টাকা থেকে 17 টাকা। ইনকাম তো সেই হিসাবে বাড়ছে না, কিন্তু অটোর ভাড়া বেড়ে যাচ্ছে, রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, খুবই অসুবিধাকর ব্যাপার এটা। আমাদের ভাড়া যা ছিল কোনো স্টেজে 2 টাকা বেড়েছে, কোনো স্টেজে 3 টাকা বেড়েছে, স্বাস্থ্য ভবন 2 টাকা বেড়েছে আর এসডিএফ বেড়েছে 3 টাকা। গড়িয়া, বারুইপুর, সোনারপুর, গড়িয়া সহ একাধিক রুটে ভাড়া বৃদ্ধি পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। আজকে বাড়িয়েছে একটু আগে। কত টাকা বেড়েছে? 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই। ড্রাইভার বলতেছে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না, নরেন্দ্রপুর যাবো, কত বলে 50 টাকা। আগে এই ভাড়াটা তো কম ছিল। হ্যাঁ, আগে 30 টাকা ছিল। রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় উলুখাগড়ার। একা এলপিজি সংকটে রক্ষী নেই সিএনজি দোষর। সব অটোওয়ালার অটো ভাড়াবার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলে পেট্রোলে চলে। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাতে সাপ্লাই করুন। নিত্য প্রয়োজনীয় জিনিসের বারবার মূল্যবৃদ্ধির চাপে এমনিতেই চাপে সাধারণ মানুষ, তার ওপর গোদের ওপর বিস্ফোরা বাড়ছে অটো ভাড়ায়, টান পড়েছে পকেটে। কোথায় যাবেন সাধারণ মানুষ? জেলায় জেলা রান্নার গ্যাস সংকটে জেরবার আম জনতা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম 1 লক্ষে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে 25 দিনের আগে গ্যাস বুক করা যাবে না। এই অবস্থায় জলপাইগুড়িতে একটা রান্নার গ্যাস পেতে হন্যে হয়ে ঘুরছেন সাধারণ মানুষ, পড়তে হচ্ছে চরম হয়রানির মুখে। অভিযোগ, কখনো গ্যাস মিললেও 931 টাকার বদলে দিতে হচ্ছে 966 টাকা।
অনেক সময় খুচরো না থাকার অজুহাতে দাম নেওয়া হচ্ছে 970 টাকা। গ্যাস ডেলিভারি হচ্ছে কেন? কি বলছে? গাড়ি আসছে না, এই কারণে বললো গাড়ি আসছে না। বুকিং এর প্রবলেম হচ্ছে কারো কারো আবার। হ্যাঁ, বুকিং এর প্রবলেম। এমনিতে 60 টাকা বাড়ছে, 60 টাকা বাড়ার পরে আরো 931 টাকা হয়েছে। 931 টাকা হওয়ার পরে ও আরো বাড়ায় নিয়ে 966 টাকা করছে, কিন্তু 966 টাকা দিলে পরে নিচ্ছে না। তারপরেও হ্যাঁ, আমরা যদি 66 টাকা খুচরা দিই, ও খুচরা নিবে না, ও 970 টাকাই নিবে। 11টার দিকে আসছি, এখনো বলছে যে না এখন আর হবে না। এত ভিড়ের জন্য যেতে পারি নাই, এখন বলছে যে এখন আর হবে না। বুকিং করতেছি, কবে থেকে প্রবলেম হচ্ছে? পাচ্ছেন না? 2-3 দিন থেকে। তো গ্যাস নাই, গ্যাস বাকি। যদিও জেলার গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের তরফে দাম বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গ্যাস নিয়ে যখন হাহাকার, তখনই অভিযোগ উঠছে বেআইনি গ্যাস সিলিন্ডার মজুতেরও। সে বলছে গ্যাস নিলে এখন 1500, আজকে নিলে কাল নিলে 2000 টাকা। এটা কি আমার পক্ষে পসিবল? না। আমার কেন, কারোর পক্ষেই পসিবল না। এটা কি সম্ভব? যেখানে গ্যাস বুক করে, আমি 7 দিন আগে থেকে শুনতে পাচ্ছি গ্যাসের এই প্রবলেম, নিজেকে তৈরি করছি যে কিভাবে করা যায়, কিন্তু 7 দিন ধরে কন্টিনিউয়াসলি গ্যাসে একটা আওয়াজ হয়ে যাচ্ছে, সেখানে বুকিং এর জায়গা বন্ধ। মধ্যবিত্ত মানুষ এত টাকাতে সিলিন্ডার কিনবো কি করে? তো আমাদের অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে, মানে মুড়ি চিড়ে খেয়ে টাকার ব্যবস্থা করতে হবে। মাল ব্লকের রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেরই অভিযোগ, বুকিং করার পরও নির্দিষ্ট সময় গ্যাস মিলছে না। ভিড় বাড়ছে গ্যাস ডিস্ট্রিবিউটর সেন্টারগুলিতে। এখানে আসি না, আমার মোবাইলে আমি বুক করি, মোবাইলে কিন্তু বিজি অফ হয়ে আছে, কোনো আওয়াজই দিচ্ছে না। এখানেও তো বুক হচ্ছে না, এখানেও তো বুক হচ্ছে না, বলে যে সাইবার এখানে খারাপ হয়ে আছে। যুদ্ধের আবহাওয়াতে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, যেমন ভোটার লিস্টের জন্য এসআইআর মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, এখন গ্যাসের ব্যাপারে দেখা যাচ্ছে সেরকম একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এখন বুক করার সময় দেখা যাচ্ছে বুকই হচ্ছে না, বুক নিচ্ছে না। যদিও গ্যাস ডিস্ট্রিবিউটরদের দাবি পরিস্থিতি এতটাও সংকটজনক নয়। বুকিং করার পরে হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা মাল দেওয়ার যতটা 100% চেষ্টা করছি, 3 থেকে 4 দিনের মধ্যে আমরা মাল দিয়ে দিচ্ছি। বুকিং হচ্ছে না, যাদের কেওয়াইসি নেই, 25 দিন আগে হয়নি মাল নেওয়া, তাদের বুকিং হবে না। আমার গ্যাস বুকিং হচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না আমার। গ্যাস সংকটের সমস্যায় পড়েছেন মালদার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ। গ্যাসের শর্টেজের জন্য আমরা প্রপার গেস্টকে সার্ভিস দিতে পারছি না, ফুড অ্যাভেলেবেল করতে পারছি না, পুরো মেনুটা অ্যাভেলেবেল করতে পারছি না। প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, তার জন্য আমাদের কুকিং প্রসিডিওর যে রান্না করার এটা আমাদের সেখানেও অনেক প্রবলেম হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা ধাক্কা খাবে বলে আশঙ্কা ব্যবসায়ী সংগঠনের। হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর উপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে হোটেল ব্যবসায়ীরা কালোবাজারি বন্ধেরও দাবি জানাচ্ছেন তারা। গ্যাসের সংকট, মিষ্টি তৈরি বন্ধ দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত দোকানে। সোমবার থেকে গ্যাস না পাওয়ায় বন্ধ মিষ্টি তৈরির কাজ। বেশি টাকা দিয়েও গ্যাস মিলছে না বলে অভিযোগ। ইতিমধ্যে যে জায়গাটিতে রয়েছি, দক্ষিণ কলকাতার একেবারে নামি একটি প্রসূতি দোকানের, যেখানে একেবারে মিষ্টি তৈরি হয়, সেই প্রোডাকশন হাউসে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একাধিক মেশিন রয়েছে। সেই সমস্ত মেশিন পুরোপুরি একেবারে বন্ধ হয়ে রয়েছে, কারণ এই সমস্ত মেশিনগুলি একেবারে সমস্ত কিছু গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে চলে। প্রতিদিন মিষ্টি তৈরির জন্য প্রায় 20টি সিলিন্ডার দরকার হয় বলে জানাচ্ছেন সংস্থার কর্ণধার। আমাদের কাজ এমনভাবে বন্ধ হয়ে গেছে যে বলে বোঝাতে পারা যাচ্ছে না। কোথাও গ্যাস আর কিছু কিছু এমার্জেন্সি যেগুলো দরকার, সেইগুলো সেই ছোটো ছোটো কাজের জন্যে ডবল পয়সায় গ্যাস কিনে কোনো রকমের কাজ করে না। অন্যদিকে গ্যাসের অভাবে বন্ধ শতাব্দী প্রাচীন হিন্দু হোস্টেলের রান্নাবান্না। মঙ্গলবার রাত থেকে জ্বলছে না উনুন। এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির ফলে পড়াশুনো তো চালাতেই হচ্ছে, কারণ ইউনিভার্সিটি একদারে রেগুলার খোলা রয়েছে, সেখানে ক্লাস করতে যেতে হচ্ছে, কিন্তু গ্যাসের যে সমস্যা, সেই সমস্যার জন্য কিচেন কিন্তু পুরোপুরি বন্ধ। রোজ প্রায় 130 জন আবাসিক এখানে খাওয়া দাওয়া করতেন।
যে গ্যাস যেখান থেকে দেয় ওখানে আমাদের কাছে ডাবলের থেকেও বেশি দাম চাচ্ছে। তো ওই তার জন্য আমাদের সাধারণ স্টুডেন্টদের পক্ষে ওটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, তার জন্য মেস সিস্টেমটা বন্ধ আছে আমাদের। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির ক্যান্টিনেও প্রায় একই ছবি, দু একদিনের মধ্যেই ক্যান্টিন বন্ধের আশঙ্কা। 1850 ছিল, বর্তমান গ্যাস এই ক্রাইসিস চলছে, 350 বাড়িয়েছে পার গ্যাসে। যতক্ষণ আছে ততক্ষণ চালাবো, যতক্ষণ না পারবে অ্যাভেলেবেল না হলে বন্ধ রাখতে হবে। কলকাতা শতাব্দী প্রাচীন দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, সেখানকার ক্যান্টিনেরও একই ছবি। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়। এই যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে গ্যাসের দাম বা গ্যাসের যে সংকুলান রান্নার গ্যাসের, তা কি অবস্থা আমরা তাদের ক্যাফেটেরিয়ায় ঢুকে, তাদের হেসেলে ঢুকে একবার দেখে নেব। কুল কিনারা পাচ্ছি না, মানে আদৌ চালানো যাবে কি না, এবং হুট করে তো দাম বেশি নিতে পারবো না। দাম নেওয়ার সময়, কারণ এখানে যারা আসে খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসে। একদিকে এলপিজির জন্য ভাড়া বাড়ছে অচল, অন্যদিকে রান্নার গ্যাসের জন্য হেসেলেও সংকট। কিভাবে চলবে, কবে ঠিক হবে পরিস্থিতি? ছোট বড় ব্যবসায়ী থেকে সংস্থার কর্তা সবার কপালেই দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে রাতারাতি বদলে গিয়েছে পরিস্থিতি। গ্যাসের সংকট থেকে বাঁচতে এবার ইন্ডাকশনে নজর। কলকাতার চাঁদনীতে ইলেকট্রিক ওভেন কেনার ধুম। রাতারাতি ইন্ডাকশন বিক্রি প্রচুর বেড়ে গিয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। যারা একেবারে ইলেকট্রিক্যাল ব্যবসায়ী, যারা ইন্ডাকশন কুকার বিক্রি করছেন, তাদের কাছে রীতিমতো একেবারে বলা যায় পৌষ মাস হিসেবে দেখা দিয়েছে। কেন এই কথা বলছি? কারণ বহু মানুষ তারা এই গ্যাস সিলিন্ডারের সমস্যার কারণে রীতিমতো ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কুকারের দিকেই রীতিমতো ঝোঁক দিচ্ছেন। রান্নার গ্যাসের যোগান নিয়ে উদ্বিগ্ন গ্রাহকরা। গ্যাস নির্ভরতা কাটাতে গ্রাহকদের অনেকেই বিকল্প উপায় খুঁজছেন। আসলে গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, বুক করতে গেছি বুক হচ্ছে না, বলছে 21 দিন পরে, হ্যাঁ 21 দিন বা 22 পরে আসুন, পরে বুক করুন, হ্যাঁ বুকই নিচ্ছে না। কবে আসবে গ্যাস তারও কোনো ঠিক নেই, এই জন্য এটা ঘরে নিয়ে রাখছি। হুগলির ব্যান্ডেলেও দেদার বিক্রি হচ্ছে ইলেকট্রিক ওভেন। আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। দোকানে দোকানে ব্যান্ডেলের এই যে দোকান আমি রয়েছি, এই দোকানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক যে ওভেন, সেই ওভেন কেনার জন্য অনেক কাস্টমার আসছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেন ব্যাপারটা মানুষের ভয় ভীতির জন্য ইন্ডাকশনটা মারাত্মক হারে সেল হচ্ছে। এই দুদিনে আমাদের 60-65টা সেল হয়েছে। কথায় আছে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। একদিকে যেমন গ্যাস না পাওয়ার আতঙ্কে পকেটের কুড়ি খরচা করে তড়িঘড়ি ইন্ডাকশন কিনছেন সাধারণ মানুষ, অন্যদিকে ইন্ডাকশন বিক্রি হঠাৎ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন দোকানদাররা। টুকরো খবর এক ঝলকে প্রত্যেক দিনের মতো আজও। আগে ঘরের চাহিদা মেটান, মিড ডে মিল, হাসপাতালে যেন পরিষেবা বন্ধ না হয়, এসওপি তৈরির অনুরোধ। গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। হেসেলে যুদ্ধের কোপ, রান্নার গ্যাসের অভাবে হিন্দু হোস্টেলের ক্যান্টিন বন্ধ। রোজ খাওয়া দাওয়া করতেন 130 জন আবাসিক। কম দামে কোথায় পাওয়া যাবে খাওয়া, প্রশ্ন আতঙ্কিত পড়ুয়াদের। কলকাতা থেকে জেলায় রান্নার গ্যাসের সিলিন্ডারে হাহাকার। বিভিন্ন জায়গায় গ্যাসের গোডাউনে গ্রাহকদের লম্বা লাইন। বাড়িতে রান্নার গ্যাস শেষ হলে খাবো কি, চিন্তায় আমজনতা। ওই যে বলছি, ভোট ভাইরাল, প্রত্যেক দিন মিস করবেন না। এই ভোটের বাজারে না অনেক খবর মুচমুচে, মিস করে যেতে পারেন। তাই সন্ধে 7টার পর আবার আমি দেখাচ্ছি। বিজেপির জন আশীর্বাদ যাত্রা চলছে এতদিন, সদ্য শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। তবে এক সমর্থককে ভুলতে পারছেন না কেউই। আসুন আলাপ করিয়ে দিই। বয়স কম করে 90-এর ওপরে হবে, দেখে কে বলবে?
বয়সেও এনার্জি দেখেছেন, যেন 15-র কিশোরী, মুখে মন জিতে নেওয়া হাসি। বিজেপি জন আশীর্বাদ যাত্রা তার এলাকা দিয়ে যাবে শুনেই পতাকা হাতে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেখেই খুশির বাঁধ ভাঙে। দীর্ঘ জন আশীর্বাদ যাত্রায় এমন সমর্থকের দেখা পাননি মুখ্যমন্ত্রী। ভিডিওর শেষটা দেখুন, মন জিতে নিলেন দিদিমা। যা বলবেন সত্যি বলবেন, 365 দিন ঠিক আমার মতো নির্ভয়ে শান্তিতে বাঁচুন। রোজ রাত 8:55 মিস করবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।